আর্মির মেজরকে বিয়ে করলে সর্বদা নিজের কাছে পাবেন না। এটাই কি আপনার বিয়ে ভাঙার মেইন কারণ? নাকি এই কথার মাধ্যমে অন্য কোনো কারণ ধামাচাপা দিতে চাচ্ছেন মিস মাহাজাবা রিদা? আচমকা এমন প্রশ্নে কফির কাপে মাত্রই চুমুক দেওয়া রিদা হঠাৎই বিষম খায়। বিষম খেয়ে তার নাকে মুখে কফি উঠে যাওয়ার মতো অবস্থা। তবে এতে সামনে বসা গম্ভীর বেয়াদব লোকটার কোনো হেলদোল নেই। তবে অচেনা কারোর সামনে হঠাৎ এমন পরিস্থিতিতে পড়ায় হৃদয় একটু অপ্রস্তুত হয়। সামনে বসা গম্ভীর টাইপের লোকটার নাম সারোয়ার সিদ্দিক। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পদে রয়েছেন। স্বভাবের পাশাপাশি চেহারাতেও গাম্ভীর্যতা প্রকাশ পায়। বর্তমানে তাদের বিয়ের কথা চলমান রয়েছে। বিয়েতে রাজি না থাকা সত্ত্বেও তাকে দেখা করতে আসতে হয়েছে। তবে কি ধরে নিব, সত্যিই আপনি অন্য কোনো ঘটনাকে ধামাচাপা দিতে এমন কথা বলছেন? সেটা কি প্রেম ঘটিত, বয়ফ্রেন্ড ঘটিত কোনো ঘটনা? আজব! লোকটা কি তার চরিত্র নিয়ে সন্দেহ করছে নাকি? তার প্রচন্ড রাগ উঠে যায়। আর পারে না অচেনা মানুষটার সামনে নিজের ভদ্রবেশী খোলসটা ধরে রাখতে। হঠাৎই টেবিলের উপর নিজের এক হাত দিয়ে বাড়ি মেরে দাঁড়িয়ে ওঠে। হে ইউ মিস্টার, আমার চরিত্র নিয়ে কথা বলার রাইট আপনাকে কে দিয়েছে? এখন তো আপনার চরিত্র নিয়ে এই কথা তুলতে হচ্ছে আমাকে। কারো ব্যক্তিগত বিষয়ে খোঁচা দেওয়ার কোনো রাইট নেই আপনার। রিদান এহেন কথার সামনে বসা গম্ভীর মেজরের মাঝে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না। যেন আগে থেকেই সে জানতো মেয়েটা এমন বিহেভিয়ার করতে পারে। তাই বোধহয় আগে থেকেই সম্পূর্ণ কফি শপটা বুকিং করে রেখেছিল। ও হ্যালো, এখন কিছু বলছেন না কেন? এটাই বুঝি আপনার ভদ্র মানুষের আড়ালে লুকিয়ে থাকা কদর্য রূপ? এভাবেই বুঝি মেয়েদের সাথে কথা বলেন আপনি? যে যেমন তার সাথে আমি সেভাবেই কথা বলি মিস রিদা। কি বলতে চাচ্ছেন আপনি? আমার চরিত্র খারাপ? আমি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরি? আমি শুধু প্রশ্ন করেছিলাম, উত্তরটা আপনার ব্যবহারেই প্রকাশ পাচ্ছে। হৃদার রাগে নাকের পাতা ফুলে উঠছে। এত খারাপ মানুষটার সাথে তার বিয়ে ঠিক হলো কিভাবে? করব না এই বিয়ে। এক কথায় ক্যান্সেল। আপনি চরিত্রহীন পুরুষ, অসভ্য, অভদ্র লোক। আজই কি এ নতুন উদ্যমে আপনার প্রস্তাবকে রিজেক্ট করব। বলে এই মুখ ঝামটা দিয়ে হৃদা বেরিয়ে যেতে নিলে পেছন থেকে মেজর বলে ওঠে, স্টপ দেয়ার। আমার কথা শেষ হয়নি এখনো। না চাইতেও হৃদার পা জোড়া সেখানেই থেমে যায়। মুখ কুঁচকে পেছনে তাকাতে এই লোকটা উঠে দাঁড়ায়। দুই হাত পকেটে গুজে ধীরে ধীরে কয়েক পা এগিয়ে এসে হৃদার মুখোমুখি দাঁড়ায়। একটু নিচু হয়ে হৃদার সামনে সিরিয়াস কণ্ঠে বলে, তবে আপনিও জেনে রাখেন বিয়েটা আমি আপনাকেই করছি। তাছাড়া তেদর মানুষ সোজা করতে আমার বেশ ভালোই সুনাম আছে। বিয়ের পর আপনাকেও সাইজ করার দায়িত্বটা নিজ হাতে তুলে নিলাম মিস মাহাজাব রিদা। কথা শেষ হতেই যেন মেজরের মুখে এক বাঁকা হাসির ঝলক দেখা যায়। অসভ্য ইতর বলে বিড়বিড়িয়ে রিদা কফি শপ থেকে বেরিয়ে যায়। রাস্তায় চলতে চলতে মায়ের উদ্দেশ্যে কয়েকটা কথাও বলতে থাকে। সব কথা কেন সবাইকে বলতে হবে? এই যে সে আর্মি, নেভি এসব পেশা পছন্দ করে না, এটাই কেন ছেলেপক্ষকে বলতে হবে? তাও কিনা কারণ হলো এসব পেশার মানুষ দেশ সেবা করতে গিয়ে কয়েক মাসের জন্য উধাও হয়ে যায়। কখনো কখনো তাদের সাথে যোগাযোগ করাটাও সম্ভব হয় না। কি দরকার এসব মানুষকে বিয়ে করে সারা জীবন টেনশনে বসে থাকার? তার উপর লোকটা যদি গম্ভীর বেয়াদব পুরুষ হয় তবে তাকে এক কথায় রিজেক্ট করা উচিত। বাসায় পৌঁছে রিতা চিৎকার চেঁচামেচি শুরু করে। তার চেঁচামেচিতে অতিষ্ঠ হয়ে রান্নাঘর থেকে ভাজা কাঠি হাতে বেরিয়ে আসেন একজন বৃদ্ধ মহিলা। বেয়াদব মেয়ে, এত চেঁচাচ্ছিস কেন? হৃদয় একটু পিছিয়ে গিয়ে উত্তর দেয়, তুমি ছেলের বাড়িতে কি জানিয়েছ আগে সেটা বলো। একদম সত্যি কথাই বলেছি, তোর জন্য শুধু শুধু মিথ্যা বলতে যাব কেন? আম্মু, আমি সত্যিই তোমার পেটের মেয়ে তো। নিজের মেয়ের অসম্মান করতে পারলে কিভাবে? কি হয়েছে সেটা বল। ওই অসভ্য লোকটা অসভ্যতাবে করেছে আমার সাথে, যা তা কথাগুলো অপমান করেছে ক্যাফের মধ্যে থাকা এক গোষ্ঠী মানুষের সামনে। আম্মুও আমায় বাজে মেয়ে বলেছে লোকটা, কিন্তু তুমি তো জানো আমার কোনো খারাপ দিক নেই। লাস্ট কথাটা মানতে পারলাম না। তোর হাজারটা খারাপ দিকের মধ্যে আমি একটাও ভালো দিক খুঁজে পাই না। তোমার চোখে পড়ে না বলো? সব তো নিজের ছোট মেয়ের প্রতি নজর তোমার। আমি তো বানের জলে ভেসে এসেছি, তা একটা অভদ্র অসভ্য আর্মি বান্দরের সাথে আমায় বিয়ে দিতে চাচ্ছ? বলে রিতা কান্না শুরু করে। এই পর্যায়ে নওশিন বেগম একটু নরম হন। হাতের ভাঁচাকাঠি টেবিলে রেখে মেয়ের দিকে এগিয়ে আসেন। নরম সুরে বলেন, তুই সব সত্যি বলছিস তো? ছেলেটা সত্যিই তোর সাথে মিসবিহেভ করেছে নাকি বানিয়ে বানিয়ে বলছিস? আম্মু, তুমি তোমার মেয়েকে বিশ্বাস করো না? আমি এতটাই পর তোমার কাছে, বাহিরের ছেলের কথা শুনে মেয়েকে অবিশ্বাস করছো? খুব দুঃখ পেলাম আম্মু, খুব। বলে মুখে ওড়না গুজে কান্না করতে করতে দৌড়ে রুমে চলে যায়। মেয়েকে এভাবে কান্না করতে দেখে নওশিন বেগম চিন্তিত হয়ে পড়েন। ওনার জানা মতে সারোয়ার ছেলেটা অতি ভদ্র একটা ছেলে। সারোয়ার এর মা সুরাইয়া বেগম ওনার ছোটবেলার বান্ধবী। সে অত্যন্ত ভালো বান্ধবীর ঘরে অবৈধ ছেলে জন্ম নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু মেয়ের কান্নাকেও তো হেলায় ফেলা যাচ্ছে না। না, সুরাইয়ার কথা কানে কথা বলতেই হচ্ছে। দরকার পড়লে বিভিন্ন ছুতা ধরে বন্ধুত্ব টিকিয়ে রেখে বিয়েটা ভাঙতে হবে, তাহলে সব ঠিকঠাক হবে।
বেডরুমের দরজা আটকে বিছানার উপর উঠে কয়েক প্রস্ত নাচানাচিতে ব্যস্ত রিদা। যা অভিনয়টা না করলো সে! মা নিশ্চয়ই কনভিন্স হয়ে গেছেন। এতক্ষণে বোধহয় ফোন করে বিয়েটা ভেঙেও দিয়েছেন। যতই মায়ের বান্ধবীর ছেলে হোক না কেন, রিদার নিজের সিদ্ধান্তই শেষ কথা। সে পারবে না এসব আর্মি নামক বাদরকে বিয়ে করে লাইফটাকে টানা টানা করে ফেলতে। এর যা স্ট্রিক হয় রে বাবা! সারোয়ার নামক প্রাণীটাকে এক ঝলক দেখে বোঝা হয়ে গেছে তার। বড় সাহস করে ভাব দেখিয়ে চলে তো আসলো। এখন বিয়েটা ভাঙতে পারলেই শান্তি, নয়তো রিদার লাইফ শেষ। হুট করে বিছানায় পা ভাঁজ করে বসে থেকে এসব নিয়ে ভাবতে থাকে। তার পরিচিত একটা মেয়ের এমন আর্মি কোলার সাথে বিয়ে হয়েছিল। পোলাটা বেশ সুন্দর ছিল। তাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল। বিয়ের পরপরই ছেলে কিসে ট্রেনিং এর নাম করে কয়েক মাসের জন্য উধাও হয়ে গেল। ফেরত আসলো কয়েক মাস পরে। কিছুদিনের ছুটিতে মেয়েটার সাথে থেকে আবার উধাও। ফোন দিলেও খবর পায় না। কখনো ধরলেও এমন ভাব যেন কত ব্যস্ত সে। তারপরে খবর আসে শয়তানটার পরকীয়ার সম্পর্ক আছে। ততদিনে মেয়েটা প্রেগনেন্ট। মানসিক চাপে পড়ে অসুস্থ হয়ে পড়ে। তারপর কেস হয়। কত আইনি ঝামেলা, কত খাটাখাটনির পর ডিভোর্স হয় তাদের। জামাইটারও চাকরি চলে যায়। আর মেয়েটা বাচ্চার সমেত একা হয়ে পড়ে। এখন বাবার সংসারে বোঝা হয়ে পড়ে আছে। নিজের সাথে বাচ্চার খরচ চালাতে হিমশিম খেতে হয় তাকে। তাছাড়া রিদা আরো শুনেছে এসব আর্মিদের বেশিরভাগই নাকি চরিত্র ভালো থাকে না। আর একটা প্রমাণ তো সে নিজের সাথে ঘটা ঘটনা থেকে ইতিমধ্যে পেয়েছে। সব দিক ভেবেই রিদা সিদ্ধান্ত নিয়েছে সে কখনো কোনো আর্মিকে বিয়ে করবে না। দরকার পড়লে আইবুড়ো হয়ে সারা জীবন বাপের ঘরে বসে থাকবে। তাই ওই আর্মি বান্দরকে বিয়ে করবে না। তোর মতো মেয়েকে বিয়েটা করতে যে রাজি হয়েছে সেটাই তো তোর সাত কপালের ভাগ্য বল। আমি যদি সারোর ভাইয়ের বোন হতাম এক কথায় রিজেক্ট করতাম তোকে। পাশ থেকে একটা মেয়ে কণ্ঠ শুনে রিদার মেজাজ খারাপ হয়ে যায়। হাতের কাছে থাকা ছোট বেবি কোলবালিশটা সজোরে মেয়েটার মুখে ছুঁড়ে মারে। ওই পেতনি, তুই কিভাবে রুমে ঢুকলি? আমি তো দরজা লক করে দিয়েছিলাম। নিজের উপর সদ্য উড়ে আসা কোলবালিশটা ধরে উল্টো হৃদয় দিলে ছুঁড়ে মেরে তুবা বলে, ওরে আমার চান্দু, দরজার লক যে নষ্ট ভুলে গেছিস তুই? তোর বড় না আমি? সম্মান দিয়ে কথা বল বেয়াদব। আমার রুম থেকে বের হ। নিজের রুমে গিয়ে যা করার কর। যাব না আমি। কি করবি তুই? দেখ তবু আমার মেজাজটা ভালো না এখন। একটু রেহাই দে আমায়। দুঃখিত বড় পেতনি। আমার মেজাজটা অনেক ভালো এখন, তাই তোকে জ্বালাতে চলে আসলাম। রিতা ততক্ষণে আশেপাশে কিছু একটা খুঁজতে শুরু করে। সময় মতো জিনিসটা চোখের সামনে পড়তেই সেটা নিতে গেলে তুবা দৌড়ে এসে সেটা খপ করে ধরে নিজের কাছে নিয়ে নেয়। তারপর চিরুনিটাকে দূরে ছুঁড়ে মেরে রিদার কাছে এসে বসে। আচ্ছা, আজ জ্বালানি না। আসল কাহিনীটা বল, কি হয়েছে আজ? ভাইয়াকে দেখলি? অনেক হ্যান্ডসাম না? কচু সাদা বান্দর একটা। গিয়ে দেখ, ত্বকে মেলানিনের অভাব আছে। পোলা মানুষ বেশি ফর্সা হলে ধলা ভূতের মতো লাগে। তোর চোখ নষ্ট হয়ে গেছে রে। সারোয়ার ভাই আর ভাই বোনের মধ্যেও তিনিই সব থেকে বেশি ফর্সা। আর ওনার পার্সোনালিটির কথা নাই বললাম। আমি তো দুই একবার ওনাদের বাসায় গিয়েছি। ইরিন আমায় ওনার রুমটাও এক ঝলক দেখিয়েছে। এত সুন্দর গুছানো, কি বলবো। তোর মতো জঙ্গলকে ওরা বিয়ের প্রস্তাব কিভাবে দিল সেটা তো ভেবেই পাই না। ওই আমি কি এই বিয়ে করার জন্য নাচতেছিলাম নাকি? কত বড় অসভ্য পোলা জানিস? বলে আমার নাকি বয়ফ্রেন্ড ঘটিত সমস্যা আছে। তাই নাকি রাজি হচ্ছিলাম না বিয়েতে। দেখলি কি বিচক্ষণ পুরুষ! এক দেখাতেই ধরে নিয়েছে সঠিক কথাটা। সঠিক কথা মানে? ওই পেতনি, আমার বয়ফ্রেন্ড আছে? তা নেই, তবে পিছনে ছেলের লাইন তো আছে বল। চিন্তা করিস না। ওই রানা বান্দরটা থেকে সারোয়ার ভাইয়াই তোকে বাঁচাতে পারবে। রানার নাম শুনতে হৃদার মনে এক জবরদস্ত প্ল্যান আসে। এই প্ল্যানটা সফল হলে সে বিয়ে নামক বিষয় থেকে সহজে বাঁচতে পারবে। দেন জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ তুবা। একটা আইডিয়া পেয়ে গেছি আমি। দেখতে থাক বিয়েটা কিভাবে আটকায় এখন। এই হৃদা, ফালতু কোনো পরিকল্পনা মাথায় আনিস না, বিপদে পড়বি কিন্তু। হৃদার মুখ ফুটে উঠা কুটিল হাসিটাই বলে দিচ্ছে হৃদা এবার মারাত্মক কোনো পরিকল্পনা করছে। না জানি এই পরিকল্পনা তার ভাগ্যের মোড় কোন দিকে ঘুরিয়ে নেয়। কেমন লাগলো গল্পটা? জানিও তো। যদি ভালো লাগে তাহলে পরবর্তী পর্বটা শেয়ার করব। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই লাইক দিও।